গঙ্গাসাগর। বিশ্বাস ও প্রকৃতি এক অপূর্ব মিলন। জানেন কি, যেখানে গঙ্গা এসে মেশে বিশাল সমুদ্রে, সেই পুণ্যভূমি গঙ্গাসাগরের মাহাত্ম্য যেমন গভীর, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। আজ আমরা পাড়ি দেব সেই আধ্যাত্মিক আর রোমাঞ্চকর গন্তব্যে। গঙ্গাসাগর মানেই কি শুধু পুণ্য স্নান? না, এটি হলো বিশ্বাস আর ইতিহাসের এক মহামিলন। কপিলমুনি আশ্রমের শান্ত পরিবেশ আর গঙ্গা ও সাগরের মহামিলনের সেই অলৌকিক দৃশ্য, যা আপনার মনকে মুহূর্তেই প্রশান্তিতে ভরিয়ে দেবে। গত 29/6/2026 আমরা স্নানযাত্রার পুণ্যতিথিতে আমরা রওনা দিয়েছিলাম পুণ্যভূমি গঙ্গাসাগরে। এক্সপ্লোর করেছিলাম বর্ষাকালের সবুজে মোড়া যাত্রাপথ এবং বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা ভয়ঙ্কর গঙ্গা নদীকে। সঙ্গে থাকছে কিছু ছোট্ট ছোট্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যা আপনার ভবিষ্যতে গঙ্গাসাগর যাত্রা আরও বেশি ফ্রেন্ডলি হয়ে উঠবে। তাই সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে ভিডিওটাকে পুরো দেখতে হবে কিন্তু। তাই ভিডিওর শুরুতে ওয়েলকাম টু গঙ্গাসাগর। ঘড়ির কাঁটায় তখন ভোর 3:45। ঠাকুর নমস্কার করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। গলির রাস্তার বাইরে তখন ওরা এসে অপেক্ষা করত। মর্নিং রাত 3:45 বাজে। আমরা এখন বেরোচ্ছি, রওনা দিচ্ছি গঙ্গাসাগর। এটা কি রাহুল? এটা প্রান্তিক। থেকে প্রান্তিক? হ্যাঁ, ঠিক আছে। দুটো বাইক আজ আমাদের সারথি। এই হলো ভোর হওয়ার আগে আমাদের বেহালার রাস্তার চালচিত্র। রাতের আলোয় এত ভালো দেখতে লাগে, কখনোই তা ক্যামেরা বন্দি করে চাক্ষুষ করা হয়নি। ওই যে 3টি চূড়ো দেখছো, ওই হলো আমাদের চোকার স্বামীনারায়ণ মন্দির। দূর থেকে আমাদেরকে বিদায় জানাচ্ছে, যেন বলছে যাত্রা তোমাদের শুভ হোক। চলতে চলতে ভোরের আলো তখন ফুটলো। এসে পৌঁছালাম শিরাকোল পেরিয়ে একটি চায়ের দোকানে। গাড়িগুলোকে একটু বিশ্রাম দিয়ে আমরাও নিমজ্জিত হলাম চায়ের পেয়ালায়। ঘড়িতে এখন বাজে 4:46। আমরা রওনা দিয়েছিলাম ওই 3:30 নাগাদ শিরাকল টপকে। আমরা এখন একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়েছি। প্রথমত সবাইকে নমস্কার, অনেক দিন পর এই ভিডিওটা আসছে। দ্বিতীয়ত, এখান থেকে আর মোটামুটি ধরে রাখো ওই 40 কিলোমিটার মতো বাকি আছে। আমরা গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্যই দাঁড়িয়েছি মূলত। এখানে চায়ের দোকান আছে, চা খাবো, তারপরে দেন আবার রওনা দেব। তো সবাইকে আবার স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। বলো সবাই হর হর মহাদেব। প্রায় 10 মিনিট এখানে কাটিয়ে নিলাম। এবার আমরা আবার রওনা দিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কচুবেড়িয়া ঘাট, তাই তো? কচুবেড়িয়া ঘাট থেকে ওপারে ডাইরেক্ট। চলো তাহলে রওনা দিই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো। পূব আকাশ আস্তে আস্তে রাঙা হচ্ছে, কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই শুরু এক মেঘলা মুখর দুর্দান্ত দিনের। সত্যি বলতে কি, ভগবানের কাছে আমরা এটাই চেয়েছিলাম, একটা সুন্দর মেঘলা দিন, যা আমাদের ভ্রমণের ক্লান্তি একেবারে মিটিয়ে দেবে। রাস্তাটা দেখেছো একবার, কতটা সুন্দর। বর্ষার ছোঁয়ায় প্রকৃতির রঙে রং লেগেছে গাঢ় সবুজের। তাদের স্নিগ্ধ পরশ রাঙিয়ে দিচ্ছে এই দীর্ঘ পথ ও পথ বেয়ে এগিয়ে চলা সমস্ত পথিককে। মনে হচ্ছে আমরা বেয়ে চলেছি এক সবুজ সুড়ঙ্গ পথ। সময়ের সাথে আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। একটু এক্সট্রা অ্যাডভেঞ্চারের আশায় দীর্ঘ পথ পাড়ি দেব বলে
আমরা এগিয়ে চললাম নামখানা ঘাটের দিকে। কিন্তু কাকদ্বীপ থেকে নামখানা 14 কিলোমিটারের যাত্রা যে আমাদের ভুল পথে নিয়ে যাবে সেটা আশা করি। রাস্তা এটা আগে সাগর যাও। সাগর মানে ব্রিজের হাফ নিচ থেকে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তবে কী কারণে যে ভুল ছিল তা একটু পরে বলছি। তবে আমার সাথে আপনারাও যে ভবিষ্যতে এই ভিডিও দেখলে এই ভুলটা করবেন না সেই আশা রাখতেই পারি। তবে যাই হোক, এখন ফিরে যাই লর্ড এইট ঘাটের দিকে। ঘড়িতে এখন বাজে 7:46। আমরা এখন এসে পৌঁছলাম লর্ড এইট ঘাটে। আরও আধা ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল, আমরা ভুল করে নামখানা ঘাটে চলে গেছিলাম। সবার উদ্দেশ্যে একটা ইনফরমেশন দেওয়ার আছে, যারা নামখানা ঘাট থেকে সাগরে যেতে চাইছো, গঙ্গাসাগর দর্শন করতে চাইছো, সেখানে কিন্তু বাইক নিয়ে যাবে না, কেননা সেখানে কিন্তু লঞ্চে বাইক তোলা হয় না। বাইক 4 চাকার জন্য কিন্তু লর্ড এইটে আসতে হবে। দ্বিতীয় কথা, যারা যারা লঞ্চের টাইম টেবিল সম্পর্কে বা ভেসেলের টাইম টেবিল সম্পর্কে জানতে চাইছো, তারা কিন্তু গুগলে গিয়ে অথবা গঙ্গাসাগর অ্যাপে গিয়ে এই টাইম টেবিলটা খোঁজ করতে পারো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লর্ড এইট ঘাটে। আমাদের ভেসেল টাইম হচ্ছে, ভেসেলে যাচ্ছি না, অ্যাকচুয়াল লঞ্চেই যাচ্ছি। লঞ্চের টাইম হচ্ছে সকাল 8:30। এখন তো 7:46 বাজে, 8:30টায় ছাড়বে। আধা ঘন্টা যেতে টাইম লাগে। তারপরে সেখান থেকে আমরা যেহেতু বাইকে রয়েছি, সেই বাইকে করে আবার চলে যাব একদম মূল মন্দিরের কাছে। তো আগে লঞ্চটা ছাড়ুক, তারপরে গঙ্গার সৌন্দর্যটা তোমাদেরকে দেখাবো। চলো। যথাসময় ছেড়ে যাচ্ছে আমাদের কচুবেড়িয়া ঘাটে যাওয়ার লঞ্চ। লঞ্চের টিকিট মূল্য জনপ্রতি 9 টাকা এবং লঞ্চে যদি বাইক তোলেন তার মূল্য 70 টাকা। তবে যাই হোক, উঠে পড়লাম লঞ্চে। বর্ষার দিনে পতিত পাবনী গঙ্গা তার ভয়াল রূপ জানান দিচ্ছে। ঠিক যেমন লেখা আছে পুরাণে, খরস্রোতা গঙ্গাকে পৃথিবী ধারণ করেছিল, তার সেই ভয়াল রূপ আজও আমাদের চাক্ষুষ হয়। রাজা সগরের 60,000 পুত্রের অস্থিবর্ষে গঙ্গা জল প্রদান করার জন্যই রাজা ভগীরথ ভগবান শিবের জটা দিয়ে গঙ্গাকে পৃথিবীতে আনেন এবং এই স্থানেই তিনি গঙ্গাকে সাগরে মিলিয়ে দেন। শুরু হয় সনাতন আস্থার এক পূর্ণভূমি গঙ্গাসাগর। জার্নিটা শুরু করেছিলাম 8:08, এখন বাজে ওই 15টার মতো, তাই তো? 15টা 45 মিনিট কেটে গেল মোটামুটি ভেসেলে। সামনেই ঘাট। ঘাট থেকে নেমে কতটা? ঘাট থেকে নেবে এখনো 25 কিলোমিটার ধরে। 25 কিলোমিটার। আমাদের সঙ্গে তো বাইক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু ফিরতি পথে আমাদের আবার ভেসেল কটায়, এবার লঞ্চ কটায়? 5:30। বিকাল 5:30। তখন আমরা আজকে যা দেখবো তোমাদেরকেও দেখাবো। চলো। ঘড়িতে এখন বাজে সকাল 9:10। আমরা এখন এসে পৌঁছালাম গঙ্গাসাগর ঘাটে। জাস্ট আমাদের ফেরি নামিয়ে দিল। এবার আমরা গেট দিয়ে বেরিয়ে এখন বাইরে যাব। বাইরে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া না করি তাহলে সোজা একদম মন্দিরের দিকে চলে যাব। এই হলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। পুরো দ্বীপের সমস্ত জায়গার গাড়ি এখান থেকেই পাওয়া যায়। দুদিকে সবুজ, মধ্যখানে মসৃণ পিচের রাস্তা। অগত্যা 30 কিলোমিটার পথ অতিক্রম করে এসেই পড়লাম কপিলমুনি আশ্রমে। ঘড়িতে এখন বাজে সকাল 10টা। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম কপিলমুনি আশ্রমে। অদ্ভুত এক সুন্দর জায়গা এবং শান্তি বিরাজ করছে প্রতিটা কোণে। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে এই জায়গায় এত লোকের সমাগম ঘটে। মোটামুটি ধরো 30 থেকে 35 লাখ লোক
প্রত্যেক বছর ভিড় জমায় মকর সংক্রান্তিতে। এখানকার গঙ্গা স্নান সত্যি বলতে কি একটা পুণ্য স্নান। কুম্ভের পরে, কুম্ভ মেলায় যত লোক হয় তার থেকে মোটামুটি হাফ লোক হয় ধরে রাখুন প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে এখানে এই পুণ্য স্নানের জন্য। সেই সময় হয়তো আমরা আসতে পারি না, এত ভিড়, এত ক্রাউড থাকে, কিন্তু এই সময়টা ফাঁকা। আমরা এসছি শুধুমাত্র একটু পুণ্য লাভের আশায়। জানি না কতটা পুণ্য করতে পারবো আমরা, ভগবানের কাছে কতটা পাপ করে রেখেছি আমরা নিজেরাও জানি না। যাই হোক, এসছি ভগবানের দরবারে, যা পাপ করেছি ক্ষমা করে দিও ভগবান। মন্দির পরিসর বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি। তবে মূল আশ্রমটি আজ সমুদ্রগর্ভে। নতুন এই মন্দিরটি তৈরি হয় 2013 সালে। পাশেই সাধকদের থাকার জায়গা। বাবাজি তখন তার পোষ্যকে নিয়ে খেলায় মগ্ন। সে দৃশ্য ক্যামেরাবন্দি তো করতেই হতো। এবারে আমরা এখান থেকে যাব সাগরে স্নান করতে, তারপরে এসে এখানে শান্তিমনে পুজোটা দেব, তারপরে খাওয়া দাওয়া করে আবার আমাদের 5:30টায় অ্যাজ ইট ইজ বলেছি যে ওখানে ভ্যাসেলে উঠতেই হবে, তো আমরা ওখানে রওনা দেবো। সাগরে তখন উত্তাল ঢেউ। স্নানযাত্রার পুণ্যতিথিতে ভক্ত সমাগমও প্রচুর। পুণ্য স্নানের আশায় আমিও ডুব দিলাম সাগরের নোনা জলে। তবে গঙ্গাসাগর যাত্রার এই পুণ্য স্নান আমার মনের মণিকোঠায় থাকবে সারা জীবন। কারণ গঙ্গাসাগরে এটাই আমার প্রথম স্নান। ওই যে কথায় বলে না, সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। চলে এসেছি স্নান করতে, মানে এক রাউন্ড স্নান হয়ে গেছে, তো একটা বাড়িতে জল নিয়ে যাব, তো একটা বোতল নিয়ে যেতে এসেছি। উঠে এসে একটা জিনিস না দেখিয়ে তোমাদেরকে পারছি না। একটা জিনিস দেখো, আমার ঠিক সামনে গঙ্গাসাগরের পাড়গুলো বাঁধানো হচ্ছে। দেখো, এই হচ্ছে পাড়, এগুলো প্রত্যেক বছর বাঁধাই হয়। সামনে পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাড় বাঁধাইয়ের কাজ চলছে। তো প্রত্যেক বছর হয় ঝড় হয়, না হলে বৃষ্টি হয়, যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে গঙ্গাসাগর পুরো তছনছ হয়ে যায়। সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল ইয়াস, আয়লা ইত্যাদি ঘূর্ণিঝড়ে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায় প্রতিটা বছর, আর প্রত্যেকটা বছর প্রশাসন এইভাবে পুরো জায়গাটাকে মেরামত করার চেষ্টা করে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে ধ্বংসলীলার কতদিন চলবে? এইভাবে চলতে চলতে একটা সময় আমরা দেখব যে গঙ্গাসাগর পুরো জলের তলায় চলে গেছে। এমনিতেই অনেকেই বলে এখানে নাকি কপিলমুনি আশ্রম যেটা রয়েছে, এর বাইরেও আরও 3টে আশ্রম ছিল যেগুলো অলরেডি সাগরের তলায় চলে গেছে। সত্যি বলতে কি, যেভাবে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাতে কিন্তু আমাদের এই সমস্ত কোস্টাল এরিয়াগুলো ভীষণভাবে মানে ঝুঁকির মধ্যে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই পবিত্র তীর্থভূমি গঙ্গাসাগর। সমুদ্রের পুণ্য স্নান কমপ্লিট, তো এবার যাচ্ছি আবার মন্দিরের কাছে। এবারে মন্দিরে পুজো দেওয়ার পালা। পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। সারা সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র একটাই কারণে, আজ জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা। এই উপলক্ষেই আমরা এখানে এসেছিলাম যে একটা পূর্ণ স্নান করে পুজো দেব। পুজো দিয়ে অন্ততপক্ষে যদি কোনো পাপ করে থাকি ভগবানের কাছে, সেটা যদি ভগবান মাফ করে দেয়, তার জন্য অ্যাকচুয়াল পুজোটা দেওয়া। যাই হোক, মজা করে বললাম। আজকে অ্যাকচুয়াল এই পূর্ণ তিথিতে আমরা এই স্নানের জন্যই কিন্তু গঙ্গাসাগরে মূলত এসেছি। তো এবার যাই, পুজোটা দিই, তারপরে সকাল থেকে উপোস করে আছি, খাওয়া দাওয়া করব, করে তারপর ঘাটের দিকে রওনা দেব।
ঘড়িতে সময় বলছে এখন 12:50। আমরা এখন চলে এসেছি ডালা নিতে। এবার পুজো দেব, তো যে দোকান থেকে ডালাটা নেব সেই দোকানের ডালাগুলো তোমাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে ডালা। এখানে 50 টাকা, 100 টাকা, 200 টাকার ডালা রয়েছে। সঙ্গে খাজা যে 70 টাকা এবং 400 গ্রাম দুটো প্যাকেট রয়েছে। এই ধরনের প্রসাদগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। আদারওয়াইজ এইখান থেকে তুমি সমস্ত প্রসাদই বাড়ি নিয়ে যেতে পারবে। শুধুমাত্র ধূপ আর ফুল এই দুটো এখানে রেখে দেয়, বাদ বাকি সমস্তটা তোমাকে ফেরত দিয়ে দেয়। এই যে এই দাদার দোকান থেকে সমস্তটা কালেক্ট করা হচ্ছে। ভুটান সুশান্ত নিচ্ছে। ভাই, ডালা নেওয়া কমপ্লিট? 200 টাকার এই ডালা নিলাম। আচ্ছা, ভগবানের কাছে পুজো দেবো। আর জগন্নাথ সানযাত্রা আছে। আর কত এই যে ডালাটা নিলে কত টাকার ডালা? এই ডালাটার দাম 200 টাকা বললো দাদা। আর এক্সট্রা কিছু নিচ্ছ? এক্সট্রা নিচ্ছি একটা ভগবানের ছবি, যে দৃশ্য যেখানে এসেছি অনেক আশা নিয়ে, তো সানযাত্রার দিন, সেই কারণে এই ডালাটা আমার কাছে এটা ঠিক আছে। এই দাদার কাছে এসেছি। দাদা, মন্দির সম্পর্কে যদি একটু কিছু বলো। মন্দির এখানে কপিলমুনি মন্দির রয়েছে, সবাই এসে পুজো দিতে পারবেন। তবে ওই জোয়ার ভাটার সময় একটু সমস্যা হয়, নাহলে আর কোনো সমস্যা থাকে না। এটা 3খানা মন্দির জলের তলায় গেছে, 4 নম্বর মন্দিরটা ভেঙে এটা 5 নম্বর মন্দিরটা হয়েছে। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো দিন এসে পুজো দেওয়া যায়, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটা? ওই 13 সালে হয়েছে এর প্রতিষ্ঠা। আচ্ছা আচ্ছা। আর বাকি যে মন্দিরগুলো বা আশ্রম ছিল সবই জলের তলায়? ওগুলো জলের তলায় গেছে। তার মানে বুঝতে পারছো কী ধরনের পরিস্থিতি এখানে। আমি বলেছিলাম না, পাহাড়গুলো ভেঙে যাচ্ছে যে কোনো দিন, কিন্তু এখানে সব কিছু জলের তলায় চলে যেতে পারে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু প্রকৃতির প্রকোপ থেকে বাঁচার মতো শক্তি আছে বলে আমার মনে হয় না মানুষের কাছে, কেন প্রকৃতির বাস সব থেকে বেশি। ধরো কপালের কাছে বলছি। পুজো দেওয়া কমপ্লিট। খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভগবান করুন যারা ভিডিওটা দেখছেন তাদের ভালো হোক, এবং আমি আমার বাড়ির জন্য প্রসাদ তো নিয়েইছি। ভিতরে মা গঙ্গা, কপিলমুনি মধ্যিখানে এবং রাজাসাগর আমার একবারে, আমি যে দিক থেকে দাঁড়িয়ে আছি ঠিকঠাক ডান দিকে একদম। আর টোটাল মন্দির জুড়ে বিভিন্ন দেবদেবী রয়েছে, সবার কাছে পুজো দিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন এখানে। আর দ্বিতীয় কথা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে। এবার আমাদের খেতে যাবার পালা। খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যদিও আমরা এই ট্রিপটা 1 ডে ট্রিপ হিসাবেই করলাম, যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম এবং হঠাৎ করেই চলে আসা। তো অনেকেই জিজ্ঞাসা করবে যে এই মুহূর্তে গঙ্গাসাগরে হোটেলের রেট কত। তো বলে রাখি, ভারত সেবাশ্রম সংঘ বাদ দিয়ে এখানে এই মুহূর্তে হোটেলের রেট যাচ্ছে 500 টাকা নন এসি। এসি হলে 1000 টাকা, 1200 টাকা এরকম নর্মাল রেট যাচ্ছে। এবার যদি ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে চাও সেক্ষেত্রে ওই 300-400 টাকা হয়তো পড়বে, কেননা ভারত সেবাশ্রম সঙ্গের রেটটা আমরা কোয়ারি করা হয়নি। যে নর্মাল হোটেলের রেটটা আমি এখানে এসে জিজ্ঞাসা করেছিলাম, তাই তোমাদেরকে বলতে পারলাম যে এখানের রেটটা কত। পুজো পর্ব শেষ করে আজ এই পবিত্র পূর্ণভূমি ত্যাগ করছি ঠিকই, কিন্তু গঙ্গাসাগরের এই বিশালতা, এই অপার শান্তি আর বিশ্বাসের স্রোত আমার হৃদয়ে চিরসাথী হয়ে থাকবে। এখানে এসে বুঝলাম মানুষ কত ছোট আর সৃষ্টিকর্তার আশীর্বাদ কত অসীম। কপিলমুনি আশ্রমের এই নিস্তব্ধতা আর সাগর সঙ্গমের এই গর্জন যেন সমস্ত পাপ ধুয়ে মুছে এক শুদ্ধ চেতনার জন্ম দেয়। হয়তো আবার আসবো হয়তো এই বালুকা বেলায় আবার পা রাখবো, কিন্তু যে প্রশান্তিটুকু আজ নিয়ে বাড়ি ফিরছি তা সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। বিদায় গঙ্গাসাগর, তুমি আমার হৃদয় থেকো সারা জীবন।
ঘড়িতে বাজে ওই 2টো মতো এখন, খাওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি দোকানের সামনে। একটা কথা বলে রাখি, গঙ্গাসাগর আসার পরে তোমরা কিন্তু খুব একটা বড় মাপের হোটেল মানে রেস্টুরেন্টগুলো যেগুলো খাবার দোকান সেগুলো কিন্তু খুব একটা বড় মাপের পাবে না। ভালো খাবার খেতে গেলে তোমাকে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ডে ছোটো ছোটো অনেক দোকান রয়েছে যাদের খাবার কোয়ালিটি খুব ভালো। এই মুহূর্তে আমরা একটা ছোট দোকানে ঢুকেছি নিরামিষ খাওয়ার জন্য। যেহেতু আজকে পুজো দিয়েছি তাই আমিষ খাবো না, নিরামিষ খাবার। নিরামিষ খাবারটা কেমন খেতে লাগলো সেটা খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে বলছি। এবার তোমাদেরকে বলবো খাওয়া দাওয়া কেমন ছিল। প্রথমত নিরামিষ ভাত, ডাল ছিল, আলু ভাজা ছিল, পুঁই শাকের তরকারি এবং সয়াবিন আলুর তরকারি, এই ছিল মেনু। খাবার দাবার খুব ভালো না হলেও খারাপ নয়, একেবারে সাদা মাটা খাবার। দুপুরবেলা একদম খালি পেট ভরানোর জন্য যথেষ্ট। এমনিতেই দ্বীপ এলাকা, খুব একটা বড় মাপের কিছু নেই এখানে, যতটুকু পাওয়া যায় তার মধ্যেই কাজ চালাতে হয়। তো ওভারঅল ট্রিপটা খুবই ভালো হয়েছে। তো এখন আমরা একটু রেস্ট করবো একটা জায়গায়। রেস্ট করার পরে তারপরে এই 2:45 নাগাদ রওনা দেবো ঘাটের উদ্দেশ্যে। এই জায়গাটা আমরা একটু 10-15 মিনিটের রেস্ট নেব। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক পিছনের দিকটা, দুর্দান্ত জায়গা, পুরোটাই পুকুর, সাতমার্দনা ঘাট। আপাতত 15 মিনিটের রেস্ট, তারপরে রওনা দেওয়া। সময় এখন 2:46। আমরা এইমাত্র রওনা দিলাম গঙ্গাসাগর থেকে লট 8 ঘাটের উদ্দেশ্যে। আমাদের লঞ্চের টাইম দেওয়া হয়েছে ওই 5:30। তো আমাদের কাছে টাইম এখন অনেক। তো আমরা ভাবলাম যে যদি অ্যাডভান্স কোনো লঞ্চ দেয় তাহলে আমরা অ্যাডভান্স একটু চলে যেতে পারবো, এই হিসাব করেই আমরা এখন যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। আপাতত টাটা, ধন্যবাদ।